কি ব্যাপার, তোমরা মহিলা মহল মিলে কোথায় চললে শুনি? আমি আমার দুই ছেলে ঠিক করলাম যে সকালবেলায় তোমাদের হাতের গরম গরম কচুরি আর আলুর দম খাবো, তারপর দুপুরবেলা আবার ফ্রাইড রাইস মাটন কষা খাওয়া হবে। সেই জন্য তো বাজার থেকে পাঁঠার মাংসও নিয়ে এলাম। তারপর তো ভেবেছিলাম একসঙ্গে দুপুরবেলা চিকেন বিরিয়ানিও খাওয়া হবে। সুতরাং তোমাদের তো এখন রান্নাঘরে থাকার কথা, তা নয় তোমরা এখন কোথায় যাচ্ছ? তোমরা ভাবলে কি করে যে প্রত্যেক রবিবারই আমরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কাটিয়ে দেব? আজকে আমরা কেউ রান্না বান্না করতে পারবো না, কারণ আমরা মেয়েরা সবাই মিলে শপিং করতে যাচ্ছি। হ্যাঁ বাবা, মা একদম ঠিক কথাই বলেছে। আজকে আমরা বাড়ির কোনো মেয়েরা রান্না বান্না করবো না। তোমরা রান্না বান্না করবে না মানে? তাহলে আজকে কে রান্না করবে? আমি আর ভাই আজকে আমার বন্ধুদের নিমন্ত্রণ করেছি, ওরা দুপুরবেলা লাঞ্চ করতে আসবে। তাই তোমরা যদি রান্না বান্না না করো তাহলে ওদেরকে আমি কি খাওয়াবো? নিমন্ত্রণ করার আগে আমাদেরকে জিজ্ঞাসা করেছো যে আমরা সবার জন্য রবিবারে রান্না করতে পারবো কিনা? তোমরা যখন নিমন্ত্রণ করেছো তাহলে ওদেরকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমাদের। তাই আজকে রবিবারের দিন বাড়ির ছেলেরাই রান্না করবে আর মহিলারা শপিং করে ঘুরে বেড়াবে, তারপর বাড়ি এসে তোমাদের হাতে রান্না খাবে। কি বলছো কি বৌদি? না না, আমরা রান্না বান্না করতে পারবো না। রান্না করা আমাদের কাজ নাকি? ওসব ভাতা খুন্তি নাড়িয়ে আমরা রান্না করতে পারবো না। সারা সপ্তাহ অফিসে কাজ করি, তারপর একদিন ছুটি পেয়েছি, আর সেই দিনটা তো রান্না করতে বলছো? এই দীপিকা, তোমাকে শপিং করতে যেতে হবে না, ওরা শপিং করতে যাই যাক, তুমি বরং আমাদের জন্য রান্না বান্না করো, বুঝেছো? না না, দিদি কি বললো শুনতে পেলে না? আজকে বাড়ির ছেলেরা সবাই রান্না বান্না করবে আর মেয়েরা আরাম করবে। তোমরা যেমন প্রত্যেক সপ্তাহে অফিসে কাজ করো, তেমন আমরা সারা সপ্তাহ ধরে সংসার সামলাই। তোমাদের 9টা থেকে 5টা পর্যন্ত অফিসে কাজ থাকে, কিন্তু আমরা 24 ঘন্টা বাড়িতে কাজ করি। তাই রবিবারের দিনটা আমাদেরও ছুটি দরকার। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি তোমরা আজকে সবাই প্ল্যান করেই ফেলেছো যে রান্না বান্না করবে না। কিন্তু সাগরিকা, তুই তো প্রত্যেকদিন বাড়িতে বসে থাকিস, তাই তুই বাড়ির মেয়ে হিসেবে আজকে তুই রান্না বান্না করবি, বুঝেছিস? বাবার মুখে এরকম কথা শুনে সাগরিকা খুবই ভয় পেয়ে যায়, কারণ রান্না বান্না করার কথা শুনে তার গায়ে জ্বর আসে। কি, দুই বৌদি আর মা রান্না বান্না করতে চাইছে না, আর তোমরা বলছো আমি বাড়ির মেয়ে হয়ে আজকে রান্না বান্না করব? কোনো মতেই সম্ভব নয় বাবা। আমি মা আর দুই বৌদির সঙ্গে শপিং করতে যাচ্ছি, তাই আজকে তোমাদের তিনজনকেই রান্নাঘরের দিকটা সামলাতে হবে। এই বলে তখনই বাড়ির মেয়েরা গাড়ি নিয়ে শপিং করতে চলে যায়। এমন সময় ছেলেরা রান্না করার অ্যাপ্রন পরে রান্নাঘরে চলে যায়, কারণ না চাইতেও আজকে তাদের তিনজনকেই রান্না বান্না করতে হবে। আমি তো রান্নাঘরে ঢুকে বুঝতেই পারছি না যে কি কি জিনিস ব্যবহার করে রান্না করতে হয়। এমনকি আমি মশলাপাতিও চিনি না। এখন এবার মাংস কষা, ফ্রাইড রাইস, কচুরি, বিরিয়ানি কিভাবে রান্না করবো বলতো? ফালতু কথা বলো না বাবা। যখন ছোট ছিলাম তখন দেখেছি তুমি মায়ের সাথে ঝগড়া হলেই মা তোমাকে খুন্তির বাড়ি মারতো, আর তুমি ভয়ের চোটে এসে রান্না করতে। ভাত, ডাল, মাছ, মাংস সবই রান্না করতে পারতে। আর এখন আজকে যখন রবিবারের দিন রান্না বান্না করতে হবে, তখন তুমি এইসব কথা বলছো? হ্যাঁ দাদা, বাবা কিন্তু রান্নাঘর থেকে পালানোর ধান্দা করছে, আর রবিবারের সমস্ত রান্নার দায়িত্ব আমাদের দুই ভাইয়ের উপর চাপিয়ে দিতে চাইছে। কিন্তু সেটা হতে দেবো না বাবা, তোমাকেও আমাদের সঙ্গে রান্না বান্না করতে হবে। তোদের তো দেখছি সাহস কম না। আমি গুরুজন, আর আমার সাথে এইভাবে কথা বলছিস? আমি নাকি তোর মায়ের হাতে খুন্তির বাড়ি মার খেয়েছি আর মার খেয়ে রান্না বান্না করতাম? তোরা ভুল দেখেছিস, তাই একদম মিথ্যা কথা বলবি না। আর আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার কোমরে হাঁটুতে ব্যথা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না। এভাবে রান্নাঘরে ঢোকা মাত্রই বাড়ির পুরুষ সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ সত্যি তারা কেউ রান্না বান্না করতে পারে না, কিন্তু এখন তাদের কাছে কোনো উপায় নেই। অন্যদিকে মহিলারা সবাই মিলে একসঙ্গে শপিং করে। রবিবারের বাজারে শপিং করতে তাদের বেশ ভালোই লাগে। কি জানি সবকটা মিলে কি করছে। রান্নাঘর ওদের ভরসায় ছেড়ে দিয়ে চলে এসেছি, বাড়ি গিয়ে রান্নাঘরটা চোখে দেখতে পারবো তো? তুমি ঠিক কথাই বলেছো দিদি। রান্নাঘরে যা দুর্দশা করে রাখবে সেটা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। চারিদিকে দেখবে মশলা ছড়িয়ে আছে, চাল ডাল ছড়িয়ে রাখা আছে। ওইসব পরিষ্কার করতে করতে আমাদের খাটনি কিন্তু আরো বেড়ে যাবে। আরে তোমরা এত চাপ নিও না, তিনজনে মিলে ঠিক সামলে নেবে। আর তোমরা এত চিন্তা করছো কেন? বাবা আর দুই দাদা মিলে রান্না বান্না করতে গিয়ে যদি রান্নাঘর নোংরা করে ফেলে, তাহলে তোমরা ওদেরকে দিয়েই পরিষ্কার করাবে। তাহলেই সমস্যার সমাধান হয়ে গেল, কারণ আজকে রবিবার ওদের ছুটি আছে। এভাবে গল্প করতে করতে চারজনে মিলে মনের আনন্দে শপিং করতে থাকে। অন্যদিকে বাড়ির ছেলেরা কোনো মতে সোশ্যাল মিডিয়াতে রেসিপি দেখে রান্না বান্না শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ পর বাড়ির মহিলারা শপিং করে বাড়িতে চলে আসে, কিন্তু তখনও ছেলেরা রান্নাবান্না সম্পূর্ণ করতে পারে না। কি ব্যাপার, তোমাদের রান্না বান্না হলো না? আমরা শপিং করে চলে এলাম আর তোমরা এখনো রান্না বান্না করতে পারলে না? আমাদের তো খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি গরম গরম কচুরি, আলুর তরকারি দাও, তারপর দুপুরবেলা মাটন কষা আর ভাত খাবো। উড়ি বাবারে, পটের বেবি হুকুম করছে, দেখো যেন আমরা বাড়ির চাকর, অপেক্ষা করতে হবে। এখন আমাদের রান্না বান্না হয়নি, বুঝেছো? সে কি বাবা, 3-4 ঘন্টা হয়ে গেল, এখনো তোমরা ব্রেকফাস্ট করতে পারলে না? আর এরপর রবিবারের দুপুরের খাওয়া বাকি তো, কখন খাবো বলো তো?
বাড়ির মহিলারা এরকম অর্ডার করলে ছেলেরা ভীষণই রেগে যায়, কারণ তারা এরকম অর্ডার মোটেই সহ্য করতে পারে না। তাই তারা রাগে গজগজ করতে করতে কোনো মতে বাড়ির মেয়েদের গরম গরম কচুরি এবং আলুর দম পরিবেশন করে। কিন্তু রবিবার সকালে এরকম আলুর দম এবং কচুরি দেখে মেয়েরা খুবই রেগে যায়। এ কি, তোমরা কি রান্না করেছো? এটা কচুরি আলুর দম হয়েছে নাকি? দেখে মনে হচ্ছে কোনো একটা ঘ্যাট চচ্চড়ি রান্না করেছো, আর কচুরিগুলোকে কোনো অজানা দেশের পতাকা বানিয়ে ফেলেছো। রবিবারের সকালে এরকম ব্রেকফাস্ট মোটেই খাওয়া যায় না। আগে যদি জানতাম যে তোমরা রান্না বান্না করার নামে অষ্টরম্ভা, তাহলে বাইরে থেকেই ব্রেকফাস্ট করে আসতাম। তোমার স্বামী হাত ব্যথা করে ময়দা মেখে গরম গরম কচুরি বানালো, আর তুমি এরকম ভাবে তাকে নিয়ে বাজে বাজে কথা বলছো? এতই যখন রবিবারের দিন ভালো ভালো রান্না খাওয়ার শখ, তাহলে নিজে গিয়ে রান্না করে নাও না। আমাদের টাকা খরচা করে শপিং করে এসেছো, আবার আমাদের রান্না বান্না করা নিয়ে খারাপ খারাপ কথা বলছো। এই কথা শুনে বাড়ির মেয়েরা খুবই হাসাহাসি করে, যার ফলে ছেলেরা স্বাভাবিকভাবে খুবই রেগে যায়। আসলে প্রত্যেক সপ্তাহে রবিবার বাড়ির ছেলেদের মন মতো রান্না বান্না না হলেই তারা মহিলাদের অনেক খারাপ খারাপ কথা শোনায়। কিন্তু আজকে মহিলারা ব্যাপারটা একেবারে উল্টে দেয়। এভাবে কোনো মতে ব্রেকফাস্ট করা হয়ে গেলে মেয়েরা যখন রান্নাঘরে যায়, তখন রান্নাঘরের করুণ অবস্থা দেখে তারা ভয় পেয়ে যায়। আজকে রবিবার ছুটির দিন, তাই সারাদিন রান্না বান্না হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে। আমরা আজকে রান্নাঘরে আসবো না মানে আসবোই না। এই বলে মেয়েরা সোফায় বসে টিভি দেখতে শুরু করে আর নিজেদের মতো গল্প করে। অন্যদিকে ছেলেরা দুপুরের খাবার রান্না বান্না করতে শুরু করে দেয়, কিন্তু রান্না করতে করতে তাদের নাজেহাল অবস্থা হয়ে যায়। কারণ একেই বাইরে ভীষণই গরম, তার উপর রান্নাঘরের উত্তাপ, সবকিছু মিলিয়ে তারা ভীষণ পরিমাণে ঘেমে কাহিল হয়ে ওঠে। ওরে ভাই, আর তো পারছি না রে, আর রান্নাবান্না করা যাচ্ছে না। একটু পরেই বন্ধুরা চলে আসবে, ওদের আবার খেতেও দিতে হবে। আর আমাদের এরকম অবস্থা দেখে ওরা কিন্তু আমাদের উপর খুব হাসাহাসি করবে। আর আমাদের বউগুলোকে দেখ, পায়ের উপর পাতলে কিরকম গল্প করছে, একটু আমাদের উপর মায়া দয়া করছে না। আমাদের কিছু করার নেই রে, কেননা প্রত্যেক সপ্তাহে রবিবার আমরা এরকম পায়ের উপর পাতলে গল্প করি, আর আমাদের বউরা রান্না বান্না করে। তাই আজকে ওরা আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। কিরকম দাঁত কেলিয়ে হাসছে দেখ না, অসহ্য করে একেবারে। এই কথা বলে তারা কোনো মতে রান্না বান্না করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ধুরা বাড়িতে এসে উপস্থিত হয়। এভাবে সেদিন তাদের করুণ অবস্থা দেখে তাদের বন্ধুরা ভীষণই হাসাহাসি করে। কিরে, তোদের এরকম গরুর মতো অবস্থা কেন? গালে মশলা লেগে আছে, ময়দা লেগে আছে, সকাল থেকে রান্না বান্না করতে গিয়ে প্রাণ বেরিয়ে গেছে মনে হয়, বল? আগে যখন আমরা বলতাম যে আমরা আজকে বউয়ের জন্য রান্না করে অফিসে এসেছি, আর নিজেদের বউদের প্রশংসা করতিস, এখন দেখছিস তো কত ধানে কত চাল হয়। আজকে রবিবারের দিন কোথায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারবি, খাওয়া দাওয়া করবি, তা নয় রান্না বান্না করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের পেছনে লাগতে হবে না, বুঝেছিস? কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেলে তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু এবার বাড়ির ছেলেদেরকে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কাটে। কিন্তু রবিবার আসলেই আবার বাড়ির পুরুষ সদস্যরা ভীষণই ভয় পেয়ে যায়, কারণ তাদেরকে আবার ছুটির দিনে রান্নাবান্না করতে হবে। অন্যদিকে নিরঞ্জনা দেবী তার মেয়ে এবং 2 বৌমাকে নিয়ে পার্কে ঘুরতে বেরোয়। আজকে আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে, যাতে করে খুব সহজে ভালো মতো রান্না বান্না হয়ে যাবে, আর বাড়ির মহিলারা কিছু বুঝতেও পারবে না ওরা কিভাবে আমরা কাজ করতে পারি না, আর রান্না বান্নার নাম শুনলে আমাদের গায়ে জ্বর আছে। তাই তো আজকে আমরাও দেখিয়ে দেবো যে কত ভালো ভালো রান্না করতে পারি। আর এই রবিবারের বাজারে চারিদিকে আমাদের রান্নার জয় জয়কার হবে। মটন কষা, ফ্রাইড রাইস খেতে চাওয়া হয়েছে, তাই তো? ঠিক আছে, তাই হবে। রবিবারের বাজারের দুপুরে মাটন কষা এবং গরম গরম ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রিয়তোষ বাবু খুব সুন্দর একটা বুদ্ধি এঁটে ফেলে। অন্যদিকে বাড়ির মেয়েরা মনের আনন্দে ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসে, কিন্তু তারা খাবার টেবিলের দিকে তাকিয়ে ভীষণই অবাক হয়, কারণ সেখানে খুব সুন্দর করে ফ্রাইড রাইস এবং মাটন প্লেটে করে রাখা থাকে। ওমা, দেখেছো আজকে 2 দাদা আর বাবা মিলে ভালোই তো রান্না করেছে। আমরা বেকার বেকার ওদের নামে নিন্দা করছিলাম, রবিবারের বাজার তো জমিয়ে দিয়েছে একেবারে। শুধু তাই নয়, তারা রান্নাঘরে গিয়ে দেখে যে রান্নাঘরও একেবারে চকচকে পরিষ্কার করে রাখা আছে, কোথাও কোনো রকম নোংরা ময়লা থাকে না। যা দেখে মেয়েদের তখনই সামান্য সন্দেহ হয়। তারা ভাবে যে ছেলেরা হয়তো অনলাইন থেকে খাবার অর্ডার করিয়েছে। আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করতে যাবো কেন? আমরা ছেলেরা ভালোই রান্না বান্না করতে পারি, আর আমরা কোনো অংশই কম নাই, বুঝেছো? খাবারগুলো খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এগুলো একেবারে আমাদের হাতেরই রান্না। ঠিক আছে, তোমরা যখন এত ভালো রান্না করতে শিখেই গেছো, তাহলে তো ভালোই। রবিবারে আমাদের আর কোনো চিন্তা থাকবে না।
এই বলে সবাই মিলে ফ্রাইড রাইস এবং মাটন কষা খেতে শুরু করে দেয়। আর সেই খাবার খেয়ে মেয়েরা ভীষণই অবাক হয়, কারণ সেই রান্নাগুলো একেবারে ফার্স্ট ক্লাস হয়। তাই বাড়ির পুরো সদস্যদের তারা অনেক প্রশংসা করে। কিন্তু এমন সময় হঠাৎই কলিং বেল বেজে ওঠে। নিরঞ্জনা দেবী দরজা খুলে দেখে তাদের প্রতিবেশী মালতী দেবী সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু মালতী দেবীকে দেখে বাড়ির পুরুষ সদস্যরা ভীষণই ভয় পেয়ে যায়। একি নিরঞ্জনা, তুই তো পুরো সুস্থ আছিস, তোর স্বামী আর ছেলেরা কি মিথ্যাবাদী? বাবারে বাবা, আমার বাড়িতে গিয়ে বলে নাকি তুই পা ভেঙে বাড়িতে পড়ে আছিস, আর তোর দুই বৌমা তোর উপর অত্যাচার করে তোকে খেতে দিচ্ছে না। তোর মেয়ে আবার রবিবার সকালবেলা নাকি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, তাই তোর বর আর দুই ছেলের আমাদের বাড়িতে গিয়ে কি কান্না। ওদের উপর দয়া হলো বলে আমি গরম গরম ফ্রাইড রাইস আর মাটন রান্না করে পাঠিয়ে দিলাম, কিন্তু তোর তো দেখছি কিছুই হয়নি। সে কি, আমার বর আর দুই ছেলে তোদের বাড়িতে গিয়ে এসব কথা বলেছে? সত্যি তোমাদের লজ্জা করে না বলো? রবিবারের দিন তোমাদের রান্না করতে বলেছি বলে তুমি প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজের বাড়ির মহিলাদেরকে ভিলেন করে দিলে। এমন সময় প্রিয়তোষ বাবু এবং তার দুই ছেলে ভীষণই লজ্জায় পড়ে। তারা লজ্জায় একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। না না, ঠিকই করেছিস নিরঞ্জনা, একদম ঠিক করেছিস। আর তোদের কাছ থেকে আমিও কিন্তু দারুণ একটা আইডিয়া পেলাম। এবার থেকে রবিবারে আমিও আর বাড়িতে রান্না বান্না করব না, আমার বরকে দিয়েই রান্না করাবো। সেদিন থেকে নিরঞ্জনা দেবীর পাড়ায় প্রত্যেকটা বাড়িতে নিয়ম পাল্টে যায়, কারণ এখন রবিবারের দিন বাড়ির ছেলেরা রান্না বান্না করে আর বাড়ির মহিলারা একটা দিন সংসার থেকে ছুটি পেয়ে খুবই খুশি হয়। তারা নিজেদের মতো গল্প গুজব করে আড্ডা দেয় এবং মিলেমিশে খাওয়া দাওয়া করে। সবসময় পিছন পিছন ঘুরে ফ্যান ফ্যান করো না তো। তোমার বাবা টাকা দিয়ে আমার বাবাকে কিনলেও আমাকে কিনতে পারিনি, ওকে? আর এতগুলো দিন হয়ে গেল কখনো তো আমি তোমার সাথে ঠিকভাবে কথাও বলি না, তোমার লজ্জা করে না? না, আসলে তোমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে আমি এতক্ষণ না খেয়ে বসেছিলাম, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। তুমি খাবে না? না, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। তুমি যাও, খেয়ে নাও, আর আমাকে বিরক্ত করতে আসবে না প্লিজ। সীমান্ত আর মধুমিতার বিয়ের প্রায় 1 বছর হতে চলল। সীমান্ত মধুমিতাকে এখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি, কারণ তার সঙ্গে মধুমিতার বিয়েটা কিছুটা জোর করেই হয়েছিল। সীমান্তকে কিছু না জানিয়েই মধুমিতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। মধুমিতার বাবা অনেক ধনী হওয়ায় তারা বিয়েতে অনেক টাকা যৌতুক দিতে রাজি হয়, তাই সীমান্তর ইচ্ছা না থাকলেও তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এত তাড়াতাড়ি বিয়ে করতে সে চায়নি। বিয়ের পরের দিন সবেমাত্র আমি কলেজ শেষ করেছি বাবা, এখন আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, চাকরি করব, কত কিছু প্ল্যান ছিল আমার। আর তার আগেই তুমি আমার মাথায় সংসারের বোঝা চাপিয়ে দিলে। তুমি আমার নিজের বাবাই তো। নিজের বাবা তো কখনো নিজের ছেলেকে এইভাবে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় আমি তো জানতাম না। তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করলে না? জিজ্ঞেস করার কি আছে আবার? তুই আমার বাবা নাকি আমি তোর বাবা? সারা শহর খুঁজলেও এমন একটা মেয়ে পাবি? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আর তাছাড়া মধুমিতা অনেক গুণী মেয়ে, যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার। এত বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও ওর মধ্যে কোনো রকমের অহংকার নেই। তুই অনেক খুশি হবি, দেখে নিস। আরে বাবা, অত মিষ্টি মেয়েটাই তো আমার জীবন তেতো করে দিল, আর আমার সুখের কথা তোমাকে আর ভাবতে হবে না, ঠিক আছে? এই বলে সীমান্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। মধুমিতা সবকিছু আড়াল থেকে শোনে, তার খুবই কষ্ট হয়। সে মনে মনে বলে, আমাকে দিয়ে তুমি কোন অপরাধ করালে উপরওয়ালা? আমি না চাইতেও আমার স্বামীর সবচেয়ে অপছন্দের পাত্রী হয়ে গেলাম। মধুমিতা এই বলে কাঁদতে থাকে। এভাবেই তার বৈবাহিক জীবন শুরু হয়। সীমান্ত কোনোদিনও তার সঙ্গে ঠিকভাবে কথা বলতো না, তাকে সবসময় এড়িয়ে চলতো। কয়েকদিন পর সীমান্ত একটি নতুন চাকরিতে জয়েন করে। সেখানে তার অনেক বন্ধু বান্ধবী হয়। তাদের মধ্যে সুচরিতা বলে একটি মেয়ে ছিল, যাকে সীমান্তর খুবই পছন্দ হয়েছিল। সে অফিসে কাউকে জানতে দেয়নি যে সে বিবাহিত ছিল। সীমান্ত আর সুচরিতা, আমাদের নামগুলো কত মিল বলো তো। শুধু আমাদের মধ্যেই এখনো পাকাপাকি ভাবে বন্ধুত্বটা আর হচ্ছে না। এই অফিসে আমাকে লাইন দেওয়ার লোকের কি অভাব ছিল যে আরেকজন এসে জুটলো? হে উপরওয়ালা, তুমি আমাকে কেন এত সুন্দরী বানালে? এত ছেলের মন ভাঙতে আমার আর ভালো লাগে না। এ কি কথা বলছো তুমি? আমি এদিকে বন্ধুত্ব মজবুত করার কথা ভাবছি, আর তুমি আমার মন ভাঙার কথা বলছো? এসব কিন্তু ঠিক না। আচ্ছা, আগে আমার সাথে কফি খেতে চলো, একটু আলাদা করে গল্প করি দুজনে, আর তারপর যদি তোমার আমাকে পছন্দ না হয় তখন মন ভেঙে দিও না হয়। এভাবেই তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। তারা প্রায় দিনই একসঙ্গে সিনেমা দেখতে যায়, আবার নতুন নতুন রেস্টুরেন্টে খেতেও যায়।
সুচরিতা শহরের মডার্ন মেয়ে ছিল। তার পোশাক আশাক, ব্যবহার সবকিছুই ছিল আকর্ষণীয়। তার সঙ্গে সারাদিন কাটিয়ে বাড়িতে গিয়ে সীমান্ত মধুমিতার সঙ্গে খারাপ ব্যবহার করত। সে বাইরে থেকে খেয়ে আসতো, আর মধুমিতা তার জন্য অপেক্ষা করতে করতে না খেয়েই ঘুমিয়ে পড়তো। এভাবেই দিন কাটতে থাকে। আচ্ছা সীমান্ত, এতগুলো দিন তো হয়ে গেল, আজ পর্যন্ত তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গেলে না। কবে নিয়ে যাবে আমাকে? আমার বান্ধবী মোনা আমাকে বলছিল যে যেসব ছেলেরা রিলেশনশিপে অনেকদিন থাকার পরেও তার বাবা মায়ের সাথে দেখা করায় না, তারা ঠিক সুবিধার হয় না। তাদের থেকে সামলে থাকাই ভালো। এইসব মেয়েগুলোর বেস্ট ফ্রেন্ড গুলোই না এদের মাথা খেয়ে ফেলে। বাড়িতে না নিয়ে গেলে নাকি সুবিধার না। তুমি যেদিনই বলবে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো সুচরিতা, তুমি শুধু শুধু তোমার বন্ধুদের এইসব ভুলভাল কথায় বিশ্বাস করা বন্ধ করো। তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি আমার পাড়ার ছেলে মেয়েদের গিয়ে জিজ্ঞাসা করতে পারো, ওরাই তোমাকে বলে দেবে আমি কেমন ছেলে। একদম খাঁটি সোনা, বুঝেছো? আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে যে যার কাজে চলে গেলেও সীমান্ত জানতো যে ওই মোনার পাল্লায় পড়ে সুচরিতা তার বাড়িতে আসার আগে তার পাড়ায় ঠিক খোঁজ খবর নেবে। তাই সে আগে থেকেই তার পাড়া ছেলেদেরকে মোনা এবং সুচরিতার ছবি দেখিয়ে বলে, আমার অফিস থেকে ইন্সপেকশনের জন্য দুজন আসবে, ওদেরকে বলবি আমি সিঙ্গেল, আমার বিয়ে হয়েছে যেন ওরা জানতে না পারে, কেমন? কারণ ওরা এখন কিছু এমপ্লয়িকে প্রমোশন দেবে যাদের বিয়ে হয়নি। বিয়ে হলে নাকি সংসারের চাপে ছেলেমেয়েরা ঠিকভাবে কাজ করে না, তাই ওরা সিঙ্গেলদেরই সিলেক্ট করেছে। এত বড় মিথ্যে কথা বললে আমরা কি পাবো? বিনা পয়সাই তো হবে না জাদু। আমি তোদের সবাইকে 100 টাকা করে দেবো। এইটুকু ইনফরমেশনের জন্য 100 টাকাই যথেষ্ট আশা করি। তার পাড়ার ছেলেরা সীমান্তর কথায় রাজি হয়ে যায়। কয়েকদিন পরেই সুচরিতা তার বন্ধু মোনাকে নিয়ে সীমান্তদের পাড়ায় খোঁজ খবর নিতে আসে। এই, তোমাদের পাড়ায় যে সীমান্ত থাকে ও কি বিবাহিত? সত্যি করে বলো। সীমান্তর পাড়ার ছেলেগুলো সীমান্তর বিয়ের কথা পুরোপুরি অস্বীকার করে। তাদের কথাবার্তা শুনে মোনার একটু সন্দেহ হয়। দেখলি সুচরিতা, এরা কিভাবে সবাই একসঙ্গে উত্তর দিল, যেন সবাই মুখস্থ করে রেখেছে, যেন মনে হচ্ছে ওরা জানতো যে আমরা আসবো। আমার এসব ঠিক লাগছে না। তুই এত বেশি অবিশ্বাস করা বন্ধ কর তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মোনা আর সুচরিতা সীমান্তর বাড়ির অ্যাড্রেস নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সীমান্তর বাবা মা ছাড়াও আরেকজন বিবাহিত মহিলাকে দেখে তারা চমকে ওঠে। তুমি কে? সীমান্ত তো কখনো বলেনি ওর দিদি বা বোন আছে। ও কি আমাদের মিথ্যা কথা বললো? তাহলে কি মোনাই ঠিক বলতো যে সীমান্ত বিবাহিত? আসলে আমি ওনাদের বাড়িতে কাজ করি, নতুন জয়েন করেছি। দাদাবাবু তো বাড়িতে থাকে না, তাই উনি জানেন না যে আমি কখন যাই আর কখন বাড়িতে আসি। কিন্তু আপনারা কে? আমরা সীমান্তর বান্ধবী, আমরা একই অফিসে চাকরি করি। আসলে ও বলেছিল ও অবিবাহিত, তাই আমরা খোঁজ নিতে এসেছি। আর তোর সামনে লজ্জা কিসের? তোকে সত্যিটাই বলি, আসলে আমি আর সীমান্ত কয়েক মাস ধরে রিলেশনশিপে আছি, কিন্তু আমার বান্ধবীর ওকে বিশ্বাস হয় না, তাই আমরা খোঁজ খবর নিতে এসেছিলাম। মধুমিতা এই কথা শুনে আকাশ থেকে পড়ে, কিন্তু সে কাউকে কিছু জানতে দেয় না। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। এমনই একদিন সীমান্ত বাড়ি থেকে বেরোবে এমন সময় মধুমিতা তাকে বলে, কয়েকদিন আগে তোমার অফিস থেকে দুজন মহিলা এসেছিল তোমার খোঁজ করতে। পাড়ার লোকেদেরকে জিজ্ঞাসা করেই হয়তো বাড়ির ঠিকানা পেয়েছিল। আমি ওনাদের অনেক যত্ন করেছি, আশা করছি তোমার প্রমোশনটা এবার হয়ে যাবে। সে কি, কারা এসেছিল? সুচরিতার মোনা, তাই তো? তুমি ওদের বলনি তো তুমি আমার স্ত্রী? আর বাবা বা কেউ কিছু বলেনি তো? ওরা কিন্তু বিবাহিত জানলে আমার প্রমোশন হবে না, তাই বলছিলাম আর কি। না না, কেউ কিছু বলেনি, তুমি চিন্তা করো না, তোমার প্রমোশন ঠিক হয়ে যাবে। আসলে ওরা তো জানে না আমি বিবাহিত, সেই জন্যই। এত অল্প বয়সে কারি বা বিয়ে হয়ে যায় বলো তো? আর তোমাকে দেখে ওরা কিছু জিজ্ঞাসা করেনি তো? হ্যাঁ করেছে তো, ওরা আমাকে জিজ্ঞাসা করেছে আমি তোমার কে হই। আমি বলেছি আমি তোমাদের বাড়ির কাজের লোক। আমি এটাও বলেছি যে তুমি আমাকে ঠিকভাবে চেনো না। এসব শুনে সীমান্তর খুবই কষ্ট হয়। এত লাঞ্ছনা গঞ্ছনার পরেও এখনো প্রত্যেকদিন মধুমিতা তার বেরোনোর আগে তার জামা জুতা গুছিয়ে রাখে, তাকে সময় মতো খাবার বানিয়ে দেয়, তার টিফিন প্যাক করে দেয়, তার জন্য রাতে না খেয়ে বসে থাকে। এসব ভেবে হঠাৎই সীমান্ত খুবই কষ্ট পায়। আমি মধুমিতার সাথে খুব খারাপ করেছি। এটা ও আমার আর বাড়ির জন্য এত কিছু করছে, আর আমি ওর ভালো কাজের প্রতিদান এইভাবে দিচ্ছি। আমার সব বন্ধ করতে হবে। বাবা ঠিকই বলেছিল, মধুমিতা সত্যিই খুব ভালো মেয়ে, কিন্তু এসব শুনে সুচরিতা কি বলবে? ও যদি আরো ভেঙে পড়ে? না না, ও এমন মেয়ে না, ও তো মডার্ন মেয়ে, ও ঠিকই বুঝবে।
এই বলে সে সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেখান থেকে সুচরিতার বাড়িতে চলে যায়। সুচরিতার বাড়ির বেল বাজাতেই একজন সুপুরুষ ভদ্রলোক এসে দরজা খোলে। কে আপনি? কাকে চাই? এটা সুচরিতা ম্যাডামের বাড়ি তো? আমি ওনার অফিস থেকে এসেছি, একটু দরকার ছিল। আপনি কে? আমি ওর হাজবেন্ড। আমাদের 4 বছর হলো বিয়ে হয়েছে। কেন, সুচরিতা অফিসে বলেনি যে ও ম্যারিড? না না, আসলে আমি নতুন জয়েন করেছি তো, আমি কিছুই জানি না, তাই আর কি। সীমান্ত সুচরিতার সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যায়। সীমান্তর চলে যাওয়ার পরেই সুচরিতা সেখানে আসে আর তার স্বামীকে জিজ্ঞাসা করে যে কে এসেছিল। তোমার অফিসের কোনো একজন স্টাফ এসেছেন, তোমার সাথে দরকার ছিল হয়তো, তবে দেখা না করেই চলে গেল। কেন বুঝতে পারলাম না। ও বাদ দাও, নিশ্চয়ই প্রমোশনের জন্য ফরমাইশ করতে এসেছিল। এসব কথা তো আর অফিসে বলতে পারবে না। এসব ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। তুমি চলো, ব্রেকফাস্ট করে নেবে, চলো। সুচরিতা বুঝতে পারে যে সীমান্ত এসেছিল, কিন্তু সে এই ব্যাপারে কোনো রকম পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে। ওদিকে সীমান্ত বাড়ির পথে রওনা হয় আর বাড়ির দিকে যেতে যেতে সে খুবই কাঁদতে থাকে। এমন একটা মেয়ের জন্য আমি মধুমিতার মতো এত ভালো একটা মেয়েকে এইভাবে কষ্ট দিচ্ছিলাম। আমার নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে। আজ আমি বাড়ি গিয়ে মধুমিতার কাছে ক্ষমা চেয়ে নেব। সীমান্ত বাড়ি এসে মধুমিতাকে অনেক খুঁজলেও তাকে সে কোথাও খুঁজে পায় না। সে তাকে ফোন করারও চেষ্টা করে, কিন্তু মধুমিতার ফোন সুইচ অফ ছিল। সীমান্ত কিছুই বুঝে উঠতে পারে না যে মধুমিতা কোথায় গেল। সীমান্ত কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে তার মাকে ডেকে বলে, মা, তুমি তো বাড়িতেই ছিলে, তুমি কি জানো মধুমিতা কোথায় আছে? কিছুক্ষণ আমাকেই তো খেতে দিল, টিফিন প্যাকও করে দিল, এরই মধ্যে কোথায় চলে গেল? ও কি বাজারে গেছে কিছু আনতে? ফোনটাও তো বন্ধ। বলো না মা, তুমি কি জানো? হ্যাঁ জানি, ও বাড়ি ছেড়ে চলে গেছে। অত বড় বাড়ির মেয়ে এতদিন ধরে তোর সব ছেলে মানুষই সহ্য করে এসেছে, আর কতদিন থাকবে এখানে? সেদিন তো দুটো মেয়ে এসে ওকে বলে গেছে যে ওদের মধ্যে একজনের সাথে নাকি তোর সম্পর্ক আছে। তাও তো মেয়েটা এতদিন মুখ বুজে ছিল। আমার শরীর খারাপ ছিল বলে আমাকে ফেলে রেখে যেতে পারেনি। সে কি বলছো মা? মধুমিতা সেদিন থেকেই সবকিছু জানতো, আর তোমরা আমাকে আজ বলছো? তুই বাড়িতে থাকতিস যে তোর সাথে কথা বলবো? তুই তো ভাবতিস তোর বাবা তোর জীবন নষ্ট করে দিয়েছে। তুই তো আমাদের কোনো কথাই শুনতিস না। এই চিঠিটা নে, বৌমা দিয়ে গেছে। সীমান্ত চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। আজ আমাদের বিবাহ বার্ষিকী। তুমি হয়তো ভুলে গেছো সীমান্ত, কিন্তু আমি ভুলিনি। এই দিনটার তোমার কাছে কোনো গুরুত্ব না থাকলেও আমার কাছে এই দিনটা অনেক স্পেশাল। তাই আজকের দিনে আমি তোমাকে তোমার স্বাধীনতা উপহার দিলাম। তুমি আর সুচরিতা একসঙ্গে অনেক ভালো থেকো। চিঠিটা পড়ে সীমান্ত কান্নায় ভেঙে পড়ে। সে মধুমিতাকে খুঁজতে তাদের বাড়িতে যায়। প্রথমে মধুমিতা তার সঙ্গে দেখা করতে না চাইলেও পরে সে তার সঙ্গে দেখা করে। মধুমিতাকে দেখে সীমান্ত বলে, আমাকে ক্ষমা করে দাও মধুমিতা। আমি জানি আমি এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর তোমাকে কোনো প্রশ্নের সুযোগই দেব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো আর আমার সাথে ফিরে চলো, প্লিজ মধুমিতা। সীমান্তর কথা শুনে মধুমিতার চোখে জল চলে আসে। সে সীমান্তর সঙ্গে তার বাড়িতে ফিরে আসে। মধুমিতাকে ফিরে আসতে দেখে সীমান্তর বাবা অশোকবাবু বলে, কিরে ছেলে, বলেছিলাম তো এই মেয়ের সাথে তুই খুবই খুশি থাকবি, মিলল তো? আমি তোর বাবা, তুই আমার বাবা নস, বুঝলি? সেদিনের পর সীমান্ত তার অফিস থেকে রিজাইন করে অন্য জায়গায় চাকরির চেষ্টা করতে থাকে। সুচরিতা, মোনা এবং তার আরো বাকি বন্ধুদের নাম্বারও সে তার ফোন থেকে ব্লক করে দেয়। কয়েকদিন পরে অন্য একটি বড় অফিসে সীমান্ত চাকরি হয়। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।